আসসালামু আলাইকুম। আজকে আমার বাবা আলহাজ আবুল হোসেন আহমেদ, ওনার স্ত্রী নাজমা বেগম আমাদের সামনে আছেন, আমার মা। তো আমি আজকে মাকে কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নটা আজকে জিনিসগুলো আমরা সবাই জানার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য এই বিষয়গুলি আমরা একটু জানব। মা, আপনি আমাদের পরিবারের যে বাবুরহাটে যে জমি কিভাবে হয়েছে পুরা ঘটনাটা একটু বলেন। আমার বিয়ে তো হলো 63-তে। তখন তোমাদের বাড়িটা আস্তে আস্তে নদীতে চলে যাইতেছিল। বাড়ি না, জায়গা সম্পদ এগুলি আস্তে আস্তে যেতেছিল। তা আমি তোমাদের বাড়িতে হয়তো 2 বছর 2 বছর 2বার না 3বার গেছি। তারপরে এই নদী এমন ভাঙা আরম্ভ করলো, তোমার বাবা এই দিকটা জায়গা দেখতেছিল, অনেক জায়গা দেখছে, কোনো জায়গা না। জারাজির সঙ্গে দাসাদি ইয়াতে মানে শেয়ার হইতেছিল, কিন্তু জারাজিদের যে ভাগ বাটোয়ারা এগুলি তোমার বাবার পছন্দ ছিল। তোমার বাবা থাকলে একরকম ভাগ বাটোয়ারা হয়, তোমার বাবা না থাকলে অন্যরকম ইয়া হয়। তো এইসব দেখে তখন তোমার বাবা বলে যে না, এখানে আমি না কইরা তখন উনি দেখা আরম্ভ করছে। অনেক বাড়ি দেখছে, চাঁদপুর মাঝে মাঝে যাইতো, গিয়া এই বাড়িঘর মানে অনেক জায়গা দেখতো। একটা জায়গা পছন্দ হয়েছিল, যে বাড়ির যে 16 ঘরে, সেখানে 3টা বিল্ডিং ছিল, না একটা বিল্ডিং ছিল, 3টা ইয়া ছিল, টিনের ঘর ছিল। তখন তোমার বাবা বলে যে 3টা ইয়া আমার শ্বশুর এবং 2 চাচা শ্বশুরের জন্য, আর বলছে যে বিল্ডিংটা তোমার বাবা নেবে। তো এই কথা শুনে ছোটো চাচি বলে, কেন তুই বিল্ডিং নিবি, তুই কেন তুই ইয়া করবি? তো মানে দৌড়াদৌড়ি, টাকা পয়সা সমস্ত খরচ তোমার বাবাই করতেছে, কিন্তু ওনারা মাঝখান দিয়ে এমন এমন কথা বলতো যে তোমার বাবার মনটা খুব খারাপ হয়ে যেত, যে এটা তো আমার নামেই করতে পারতাম, কিন্তু আমি সবাইকে নিয়ে করতেছি, কিন্তু আমার 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 কোনো জিনিস থাকবে না, এটা যেন ওনারা পছন্দই করতে পারতেছে, মানে এটা ওনারা চাইতো না। এটা কোন কোন বাড়ির কথা বলছেন? 16 ঘর একটা জায়গা দেখছিল আর কি। তো তোমার বাবা আবার যাওয়ার পরে আরেকজনে বানা করে নিয়ে গেছে সেটা। তারপর আবার জায়গা দেখতেছে অনেক, মানে দেখতে দেখতে বাবুরাটের এই জায়গাটা ওই ভূয়াদের ওদের নিয়ে ইয়া হয়েছে। এখানে 150% জায়গা, সেখানে তোমার বাবা 100% আর ওরা 50% নিছে, নিয়ে তারপরে এই জায়গাটা বানা হইল। বানাটা সম্পূর্ণ মানে এই যে দৌড়াদৌড়ি, এই যে জায়গা দেখা, এগুলো একমাত্র তোমার বাবাই করতেছিল। এটা কি কুমিল্লাতে গিয়ে মানে আমি আপনার থেকে যেটা শুনেছিলাম যে চাকরি করত, চাকরির ফাঁকে ফাঁকে গিয়ে প্রতি সপ্তাহে সপ্তাহে কুমিল্লা যেত, যে কাগজ ওটার কথাই আমি বলতেছি। কারণ এই জায়গাটা ছিল সরকারি ইয়া জায়গা, এনিমি জায়গা। তো এনিমি জায়গাটা তো এটা আমাদের নামে ইয়া করে নিতে হবে। তো সেই হিসাবে তোমার বাবাই এখানে 100% আর ওরা নিল 50%। তো 50%-এর ভিতরে এটার এনিমি ছুটাইতে গিয়া ভুয়াদেরটাও তোমার বাবা দৌড়াইছে, ইয়াদেরটাও ভুয়ারা শুধু এই জায়গাটার একটা নিশানা দিছে যে এরকম একটা জায়গা আছে সেই হিসাবে। কিন্তু ভুয়ারা এত ডিস্টার্ব করা আরম্ভ করলো আমার শ্বশুরকে, যে সারাক্ষণ যে কোনো ইয়া নিয়া মানে তাদের সঙ্গে ঝগড়া করতে তোমার বাবা অনেক দেন দরবার করছে তাদের সঙ্গে, কোনো রকম কিছু না কইরা শেষ পর্যন্ত 12% জায়গা তাদের এক্সট্রা দিয়া আমাদের যেটার উপরে তুমি বাড়ি করছো, যা ইয়া করছো, মাটি কাটাইছে, ওই 12% দিয়ে তাদের মানে থামাইছে। আমার এত বেশি মানে টাকাটা তো আমাদের 100%-ই নিছে, তারা হচ্ছে 50%, কিন্তু ওরা মানতে রাজি না। এরকম ইয়া করে পরে কিছু জায়গা আপাতত বন্ধ রাখার জন্য, কোনো রকম দলিল ছাড়া ওই জায়গাটা দিছে তাদের ইয়া করার জন্য, ইউজ করার জন্য। তো দিয়া এটা ইয়া করছে। অন্তত পক্ষে এই ব্যাপারটা নিয়ে তোমার বাবা এই নারায়ণগঞ্জ থেকে গিয়া 20-25 বার গেছে, তাদের সঙ্গে অনেক মানে বৈঠক বসছে, ইয়া বসছে, মানে কোনো রকম। তোমার বাবা চলে আসলে আমার শ্বশুরের সঙ্গে যত জ্ঞানদাম করতো, কারণ আমার শ্বশুর তখন একা ছিল। তো এইভাবে কি বলে যে চলতেছে
চলার পরে আর লিজটা, এটা তো লিজ সম্পত্তি, লিজটা তোমার বাবা ওদেরও তো টাকা পয়সা যা দেওয়ার দিচ্ছে, দেওয়ার পরে করার পরে এখানে লিজ সম্পত্তি হয়ে গেছে, গভর্নমেন্ট তো সেখানে তোমার বাবা এটা লিজ নেওয়ার জন্য মানে সে তোমার চাকরিটা কইরা সে সকালে যাইতো কুমিল্লা কিন্তু ছোটচাজি ছিল, সেখানে উনি কুমিল্লার কাজটা করতে পারতো, কিন্তু উনি সেই কাজটাও করেননি। তোমার বাবা প্রথম কুমিল্লা যাইতো, কুমিল্লা থেকে একদিনে, কারণ প্রত্যেকদিন তো আর পায় না, কি বলে যে ছুরিচাটা এত হয় না, এই একদিনে কুমিল্লা যাইতো, কুমিল্লা গিয়া কাজ সারতো, তারপর আবার চাঁদপুর যাইতো, চাঁদপুরে গিয়ে কাজ সাইরা তারপর আবার করে এরকমভাবে প্রায় একটা বছর তোমার বাবা বহুবার এইভাবে গিয়া তারপর লিজ আদায় করছে। এরকমভাবে লিজ অনেকেই করতে পারে না, কিন্তু তোমার বাবা সেটা লিজটা আদায় করছে। এমনও দেখা গেছে অনেক অফিসার বলতেছে যে আপনি এরকমভাবে করতেছেন লিজের কেন, বলে যে আমাদের সমস্ত নদী গর্ভে নিয়ে গেছে, আমাদের বহু সম্পদ ছিল, সমস্ত নদী নিয়ে গেছে, এখন আমাদের কোনো থাকার জায়গা নেই, আমাদের কি বলে যে এই জায়গাটা আমাদের লিজের প্রয়োজন আমাদের থাকার জন্য মাথা, তখন তারা স্বর্ণবতী হইয়া করছে। তো এই যে বাড়িটা রাখা থেকে আরম্ভ করে টাকা পয়সা যা কিছু, এই যে দৌড়াদৌড়ি, এই বাড়ির কিনতে গিয়া অন্তত 20-25টা জায়গা দেখছে, এবং এখানে গিয়া যে প্রত্যেক সপ্তাহে গিয়া এই চাঁদপুর গিয়া খোঁজাখুঁজি কইরা এই জায়গা বাইর করছে, বাইর কইরা তারপরে এটার যত লিস্ট করা করা, এবং 86 সাল পর্যন্ত আমরা কিনছি মামুনে হওয়ার পরই তো কত 65 সনে না 66 সনে, এই 66 সন থেকে 86 সাল পর্যন্ত তোমার বাবা এই লিজের টাকা পুরোপুরি দিয়ে আসতো। কত বছর দিছে লিজের জমি টাকা? লিজ তো এখনো দিতে হয়। 66 সাল থেকে কত সাল পর্যন্ত বাবা এককভাবে, 86 সাল মানে প্রায় 20 বছর একটানা টাকা দিয়ে গেছে 100 শতক জমির উপরে, এককভাবে টাকা দিয়ে গেছে। আচ্ছা মা, আমরা জানতে মানে অনেক সময় কথা আসে যে এই 100 শতক জমির মধ্যে আমাদের ঝান্টু কাকা, বুলবুল কাকা, তারপরে আমাদের কুমিল্লার দাদা, তারা কি কোনো টাকা পয়সা এখানে দিছিল? একটা পাই পয়সাও তারা দেয়নি, এবং কোনো বাড়ি ঘরও তারা দেখেনি। তোমার বাবা যখন এই জায়গাটা কিনলো, কিনার পরে সবার নাম দিল, দিয়া তারপর করছে। পরে একবার কুমিল্লার তোমার আমার চাচা শ্বশুর সেখানে বলতে লাগলো, তোর নাম দিছিস কার কাছে, জিজ্ঞেস করে, তুই টাকা পাবি, ভালো কথা, টাকা দিয়ে দেবো। অথচ দৌড়াদৌড়ি, টাকা পয়সা সমস্ত কিছু এই লিজ আনতে যেইভাবে কষ্ট করছে সে, একদিনে সে কুমিল্লা যাইতো, কুমিল্লা থেকে কাজশাহীরা আবার চাঁদপুর যাইতো, চাঁদপুর গিয়া কাজশাহীরা আবার কুমিল্লা আসতো, এইভাবে বহু দিন কইরা তারপরে এই লিজ আদায় করছে। লিজ আদায় কইরা না, কিন্তু একটু কুমিল্লার কাকারা তো কোনো কন্ট্রিবিউশন করে নাই, জান্টু কাকার মানে বাবা ওনারা কি কোনো কন্ট্রিবিউশন করেছিল? কারোই ছিল না। তো ওনাদের ওই যে আপনারা যে বলছিলেন যে নদী ভাঙানোর পরে যে ঘরটা ছিল, ঘরের টাকা পয়সা, এগুলি কি ব্যাপার একটু বলেন তো। নদী ভাঙার পরে ওনাদের যে ঘর ছিল, সে ঘরটা তো কি বলে যে নিয়া উনি নদীর পাড়ে বাড়ি করছিল প্রথম, জায়গা কিনোনের আগে। করার পরে যখন তোমার এখানে হইলো লিস্ট, মানে তোমার বাবা জায়গা কিনলো, তখন ওইখান থেকে এই ঘর করে, কারণ ওনারা কেউ কোনো টাকা পয়সা দেয়নি, একক মানে তোমার বাবাই বাড়ি কিনছে, লিজ দিছে, তা আব্বার ঘরটা উঠাইছে, আর কাছের ঘর উঠিয়া মাটিটাটি কাটাইয়া, ওটা খ্যাত ছিল তো, মাটিটাটি কাটাইয়া তো আব্বার ঘর আর কি বলে যে কাছের ঘরটা উঠে আসছে। তো উঠানোর পরে কি বলে যে বড় চাচি ওই যে নদীর পাড়ে যে বাড়ি করছে, সে বাড়িটা আইনা ওই কোথায় রাখবো, আইনা বাড়িতে রেখে দিছে, বাবুরহাটের বাড়িতে। তো 6 মাস ফালিয়া রাখছে। পরে তোমার বাবা যখন কইলো যে আপনি ঘর ফালিয়া রাখছেন, আমার ঘর উঠান, তারপর গিয়ে ঘর উঠাইছে, উঠাইয়া ছিল। তো এই বাড়িটা পুরোপুরি তোমার বাবা কিনা, মানে তখন তোমার বাবা বাড়ির বড় ছেলে ছিল, চাচাদের প্রতি সহানুভূতি ছিল, যার জন্য সবার কথাই উনি চিন্তা করছে, চিন্তা করে সবার নামিয়ে দিছে, কিন্তু কেউ কোনোদিন
কোনো ব্যাপারে হেল্প করে নাই। যা কিছু হয়েছে বললাম না 86 সন এই যে কাকারা যে এখানে ঘর উঠাইছে, এই মাটিটা তো ক্ষেতের থেকে উঠাইছে, তাই না মা? ওইটা ওই যে পুকুরটার মতো ছিল না, হ্যাঁ। ওইটার থেকে উঠাইছে। আচ্ছা, ওইখান থেকে উঠাইয়া মাটি উঁচা করে তারপর ওখানে ঘর বানছে। হ্যাঁ, ঘর বানাচ্ছে। বাট ওনাদের তো কোনো টাকা পয়সা কন্ট্রিবিউশন ছিল না, এটা তো শিওর। না, কোনো কন্ট্রিবিউশন ছিল না। এবং এই যে তোমার বাবা 66 সন পর্যন্ত লিজ দিয়ে গেছে। পরে তোমার বাবা চিন্তা করলো সবাই থাকতেছে সেখানে, কি বলে যে আমি লিজ দেওয়ানোর জন্য চাঁদপুর যাব, তারপর লিজ দিব, এরকম কইরা বলে যে আপনাদের এখন আপনারা এই লিজ যার যারটা সে চালান। তো চালানোর মানে 86 সালের পর থেকে বাবা বলছে যে আপনারা এখন, আমি 20 বছর টাকা দিয়েছি, এখন আপনারা এই লিজের টাকাটা আপনারা কন্টিনিউ করেন। আচ্ছা, তারপরে পরে তারা এটা করছে, ছোট চার্জিও দেয়নি। তো এখন আমাদের যে দাদা তার মানে সেখানে কি কোনো কন্ট্রিবিউশন কি ছিল? তোমার দাদারও কিছু ছিল না, কন্ট্রিবিউশন কিছুই ছিল না। সম্পূর্ণ তোমার বাবা এই বাড়িটা কিনছে, জায়গাটা কিনছে, এই ঘর উঠানো। কত টাকা দিয়ে কিনছে, কিছু আইডিয়া আছে? কত টাকা দিয়ে কিনছে আমার সেটা মনে নেই, সেটা আমার মনে নেই। তখনকার দিনে আমি কত টাকা দিয়ে কিনছে আমি সেটা করতে পারি না। মানে সম্পূর্ণ টাকাটাই তোমার বাবা দিচ্ছে। আচ্ছা, মানে পুরা লিজের দৌড়াদৌড়ি থেকে শুরু করে লিজ আনা, তারপরে এই যে খরচ, তারপরে 20 বছরের সেই টাকা পয়সা দেওয়া, তারপরে সমস্ত কাকাদের দাদাদের অনবোর্ড করা এবং ঘর উঠানো, সমস্ত খরচ আমার বাবা করছে, রাইট? আচ্ছা, যাই হোক, তো অনেকের আর অনেকের মধ্যে এখন অনেকের সাথে কথা বলে জানতে পারি তারা টাকা পয়সা কন্ট্রিবিউশন করছে। কোনো টাকা কাই না, বললাম না যে বাড়ি বেচা তাদের 1800 টাকা করে পাইছিল এক একজনে। সেই টাকাটা নিয়ে বড় চাচি ঘর উঠাইছে ওইখানে নিয়ে। আর আব্বা কিসের ব্যবসা করতে গিয়া মানে সেই টাকাটা নিয়ে গেছে। তার মানে কারোই টাকা ছিল না। আর ছোট চাচি নিয়ে গেছে আগে, তো কারো কোনো টাকা ছিল না। এককভাবে তোমার বাবা এই জায়গা কিনা মানে সবাই নাম দিছিল, করছিল, বাড়ি দরকার বাপে মানে থাকার জন্য, ঠিকানাটা দরকার, কারণ আমার শ্বশুর কোথায় থাকবে, সবাইকে কোথায় থাকবে, এই চিন্তা করে তোমার বাবাই পুরাটা করছে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তো এখন মোটামুটি আমরা আজকে অনেক বছর পরে আমরা নিজ উদ্যোগে সবাই যাতে এখানে থাকতে পারে সেটাকে আমরা সেগ্রিগেট করছি, সবার মধ্যে বন্টন করে দিছি, সবাই যেন থাকতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানে কিছু দুষ্কৃতকারী, কিছু মাসেলম্যান, মাস্তান, তারা এই জায়গাটা নেওয়ার জন্য বিভিন্নভাবে উৎপেতে আছে এবং মাঝখান দিয়ে বেশ 100 মোটরসাইকেল নাকি আসছিল। তো এর পরবর্তীতে রিপন বে এটা টেক ওভার করে, পুলিশ ইনভলভ করে জিনিসগুলি কিউর করে আর কি, সবাইকে যতটুকু মানে ব্যালেন্স করা দরকার জমি রক্ষার্থে সেটা করা হয়েছে। তো আমরা এখন সবাই জমিগুলি ভাগ করে দিছি যাতে সবাই বসবাস করতে পারে। বাট আমার খুব জানার ইচ্ছা ছিল যে অনেকের মধ্যে ধারণা দাদারা টাকা পয়সা দিয়েছে, তো এটা আমি আজকে আপনার থেকে, আপনি আমাদের পরিবার সবচেয়ে মুরব্বী, যে তারা এই 100 শতক জমির জন্য কেউই কোনো টাকা পয়সা দেয় না এক্সেপ্ট মাই ফাদার। ঠিক আছে, বাবার মহানুভবতা উদারতা যে তাদের নামে লিজ করেছেন, দাদাদের নামকরণ করেছেন, এবং সমস্ত আমি দেখলাম যে আমার বাপের হাতের লেখা লিজের মধ্যে সমস্ত কিছু আমার বাবার সমস্ত হাতের লেখা। এখানে তো অন্য বাবার ভাইরা ছিল, তাদের কন্ট্রিবিউশন কি মা? না, ওদের কোনো কন্ট্রিবিউশন, তখন তো ধরো মজ্জল ছিল মানে আর সবাই তো তখন কেউ উপযুক্ত ছিল না, ছোট ছিল, দৌড়াদৌড়ি করার মধ্যে কেউ উপযুক্ত ছিল। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই জিনিসটা জানতে পারলাম। আমরা মুরব্বী এবং আমার মা তার চাক্ষুষ প্রমাণ সমস্ত কিছুর তিনি দেখেছেন, সমস্ত কিছু এককভাবে মা বাবাকে সাপোর্ট করেছেন, যার দরুন বাবা চাকরি বাকরি সমস্ত কিছু সংসার সমস্ত কিছু করে পরিবারের, বাবুরহাট পরিবারের সকল সদস্যের সুবিধার্থে আজকে একটা ঠিকানা পেয়েছে।
তো আপনাকে ধন্যবাদ মা। ইনশাল্লাহ আমরা এই বাবুরহাটের যতদিন আমরা জীবিত আছি ভবিষ্যৎ বংশধর এই এই ঠিকানাটাকে রক্ষা করবে। আপনাকে আমরা দোয়া করি, প্রাণ থেকে দোয়া করি, এবং আমাদের যারা আছেন মুরব্বীরা তাদেরকেও দোয়া করি যাতে তারা মিলেমিশে সবাই একসাথে থাকতে পারেন। ধন্যবাদ মা। আসসালামু আলাইকুম। তোমাদের বাবুরহাটের যথেষ্ট আগে দাসাদি ইয়াতে থাকতে তারা একটা সুন্দর একটা পরিবার ছিল, সবাই তাদের মানত, শ্রদ্ধা করত। এখন এখানেও যাতে সবাই মানে ওদের সবার ভালোবাসা থাকে, শ্রদ্ধা নিয়ে এখানে থাকবে। আর তোমার বাবা এটা সবার জন্য করছে, এটা সবাই মনে রাখবে যে সে এককভাবে তার সে কোনো কারোকে মানে টাকা পয়সা দিল না দিল কোনোদিন চিন্তা করে নাই। তার দরকার, তার চিন্তা ছিল যে আমাদের দাসাদি পাটারি বাড়িতে আমাদের যেরকম আমাদের একটা ইয়া ছিল, আমাদের সেইভাবেই যেন আমাদের সম্মান রক্ষা করে আমরা থাকতে পারি সবাই একসঙ্গে। এই চিন্তা করেই তোমার বাবা এই এখানে একটু বিষয় হচ্ছে যে আজকে আমি প্রায় 5 লক্ষ টাকা খরচ করে জমি ভরাট করছি। সাজু কাকা, ভুট্টু কাকা তারাও প্রায় 8-10 লাখ টাকা খরচ করে মাটি ভরাট করছে। আমাদের এই জিনিসগুলো একটা বসবাসের উপযোগী করার জন্য চেষ্টা করতেছি। যেহেতু এটা এরকম না যে আমার নামে একদম এটা নামকরণ আছে সরকারিভাবে, এটা একটা লিজের জমি, এবং আমি যে ঘরটা করব সবাই যে ঘরটা করবে সবাই যেন এখানে এসে সময় কাটাতে পারে, এক্সপ্যান্ড করতে পারে, থাকতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের আজকে বাবার স্বপ্নটাকে পূরণ করার জন্যই আজকে এই কষ্ট। আজকে 5 লাখ টাকা খরচ করেছি, ভবিষ্যতে একটু ঘর করব। এই ঘর করলে যাতে আমার ফুফু, আমার আত্মীয় স্বজন, আমার ফুফুয়াতো ভাই বোন, আমার চাচাতো ভাই বোন সবাই এসে যেন এখানে থাকতে পারে, সময় স্পেন্ড করতে পারে, সবাইকে বেড়াইতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আজকে কিন্তু চেষ্টা করছি এটাকে ধরে রাখতে। তো এখানে আমি বিক্রি করব, কিছু টাকা পাবো, এই উদ্দেশ্য আমাদের কখনোই ছিল না। আমরা ভবিষ্যতে আমরা এটা চিন্তাও করতে পারি না। তোমাদের একটা মানে সবার মিলিত হওয়ার জায়গা, আর এবং এটা একটা এমন একটা জায়গা যে একদম চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র, একটু মাঝামাঝিতে। বাবুরহাট এখন অনেক উন্নত হয়েছে। তো ভবিষ্যতে সরকার যদি কখনো চিন্তা করে যে এটা আমাদের কাছে বিক্রি করবে, তো এইখানেও বিক্রি করতে গেলেও আমাদের কিনতে হইলেও অনেক মানে কোটি কোটি টাকা দিয়ে কিনতে হবে। সো এইরকম আমাদের সেই অবস্থান এখন নাই। তারপর যদি এরকম হয় যে এগুলি কিনতে হইতে পারে, এটা ভবিষ্যতে আল্লাহ বাঁচায় রাখলে, সে সুযোগ দিলে সেটা পরবর্তী চিন্তা। কিন্তু এখন বর্তমান উদ্দেশ্য হচ্ছে সবাইকে একসাথে থাকা। যাই হোক মা, ভালো থাকেন। আপনার সুন্দর সুস্বাস্থ্য কামনা করি, এবং আমাদের যারা মুরব্বী আছেন, যাদের বয়স প্রায় শেষ পর্যায়ে, তাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, আখিরাত, পরকাল, ইহকাল সব কিছু সুন্দর হয় সে দোয়া করি। এবং ভবিষ্যতে আমাদের যারা বংশধর আছেন তারা যাতে এই জমিগুলি ধরে রাখতে পারে সেটাও আশা করি। তোমার বাবা যেই মনোভাব নিয়ে সবার মঙ্গল কামনা কইরা, সবার নিয়া সবাই ভালো থাকার জন্য যে এককভাবে এই বাড়ি কইরা সবার নাম দিছে, এরকম উদার মনটা আমি সবার কাছ থেকে আশা করি। প্রত্যেকে এই বাড়ির সম্মান, এই বাড়ির সব কিছু বজায় রাখার জন্য সবারই একটা মন থাকতে হবে, সেই মনটা তারা করবে। কারণ এই বাড়িটা হলো তাদের সম্মান, পাটারি বাড়ি। এই সম্মানটা মানে তারা একত্রিত হইয়া মানে তারা যদি চলতে পারে তাহলে এই বাড়ির সম্মানটা। আসলে মা, আপনি যে জিনিসগুলো আজকে বললেন, যে বাবার কন্ট্রিবিউশন, বাবার ডেডিকেশন, বাবার যে শ্রম, যেটা হচ্ছে আজকের অনেক নতুন প্রজন্ম আমাদের মতো বয়সী যারা আছে তারা অনেকেই জানে না। যার কারণে তাদের মধ্যে একটা ভুল ধারণা থাকতে পারে যে আমাদের এই জমিগুলির কন্ট্রিবিউশন আমাদের দাদারা করে গেছেন, আমাদেরই করছেন। তখন আসলে কর্মক্ষম মানে কাজ করার মতো 2-1জনই ছিলেন। তার মধ্যে বাবা একজন ছিলেন, যার ওই বয়সে এই পুরা বংশকে হাল ধরার জন্য তিনি একমাত্র মানুষ ছিলেন যেটা ধরেছেন, যেটা তিনি তার কর্তব্য পালন করছেন। তো আমি আমার বাবার জানি না, উনি আখেরাতে আল্লাহ তাকে নিশ্চয়ই পুরস্কৃত করবেন। আর কারোর মধ্যে যদি মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট থেকে থাকে, আমি বিনীতভাবে সবার কাছে ক্ষমা চাচ্ছি। কেউ মনে দুঃখ কষ্ট নেবেন না। আমার কথা হচ্ছে যে তোমার বাবা যেমন একটা উদার মন নিয়ে এই বাড়ির সম্মান, এই বাড়ির মানুষগুলি সব ভালো থাকবে, এইরকম একটা মনোভাব নিয়ে যেভাবে কাজ করছে, আমি চাই
এই বাড়ির প্রত্যেকটা মেম্বার সেই মনোভাব নিয়ে চলবে এবং সবাই ভালো একজন প্রত্যেকে কামনা করবে। আচ্ছা মা, আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার ভবিষ্যতে কথা হবে। আপনি ভালো থাকেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।